হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তার আরেকটা নতুন ভিডিও আনবো। তো আশা করি তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোকে বুঝতে পারছো এবং তোমরা ছাত্ররা যারা এই ভিডিওগুলোকে দেখবে তোমরা কিন্তু পড়ার মতো মানসিকতা নিয়ে খাতা পেন নিয়ে বসবে এবং এই ভিডিওটা থেকে তোমরা যাতে করে কিছু শিখতে পারো সেই মানসিকতা নিয়েই কিন্তু তোমাদেরকে ভিডিওগুলোকে দেখতে হবে। তাহলেই কিন্তু তোমাদের ভিডিও দেখাগুলো সার্থক হবে এবং ভিডিওগুলোকে তোমরা পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি মনে হচ্ছে কোনো সঠিক হচ্ছে কিনা বোঝানোটা, তোমরা কমেন্টেও জানাতে পারো। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। তো এর আগের যে ক্লাসগুলোতে আমরা সেখানে কি আলোচনা করেছিলাম, যে বিভিন্ন পর্যায় সারণীগুলোর সৃষ্টি যে পরপর যে এসেছে সেইগুলো আমরা আলোচনা করে গেছি। প্রথমে আমরা মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং তার সারণী তৈরি করে আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছিলাম বোরের পরমাণু মডেল কিংবা বোরের যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বিজ্ঞানী বোর তিনি যে পর্যায় সূত্রটা বা সারণীটা তৈরি করেছিলেন সেটা আমরা পড়েছি। অর্থাৎ বিজ্ঞানী বোরের কাছ থেকেই কিন্তু আধুনিকীকরণটা হওয়া শুরু হয়ে গেছিল। কিন্তু বিজ্ঞানী বোরের যে পর্যায় সারণী তিনি প্রকাশ করেছিলেন সেখানে কিন্তু আমরা দেখেছিলাম সেই প্রকাশটা কিন্তু একটা আমেরিকান প্রথা ছিল, একটা ইউরোপিয়ান প্রথা ছিল এবং সেখানে বিভিন্ন শ্রেণীগুলোর নামকরণ কিন্তু মধ্যে একটা জটিলতা ছিল এবং সেই জটিলতাগুলো থেকে দূর হওয়ার জন্য, অর্থাৎ একেবারে জটিলতাগুলোকে সরিয়ে ফেলার জন্য একেবারে 1986 খ্রিস্টাব্দের দিকে কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণীকে তৈরি করা হলো, যেখানে বিভিন্ন শ্রেণীগুলোকে তাদের শ্রেণীর নাম 1 নম্বর থেকে শুরু করে 18 নম্বর পর্যন্ত দেওয়া হবে এবং বিভিন্ন পর্যায়গুলো যেগুলো ছিল সেই 7টি পর্যায়ও কিন্তু সেটা চালু থাকবে। তো সেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে সূত্রটা, আধুনিক সূত্রটাও প্রকৃতপক্ষে সেই বোরের যে পর্যায় সারণীর সূত্রটার মতোই থাকলো। অর্থাৎ আমরা প্রথমে একটু আলোচনা করে নিতে যাচ্ছি বিজ্ঞানী বোর যে নীতিগুলোর উপর ভিত্তি করেই তিনি তার যে পর্যায় সারণী তৈরি করেছিলেন, সেই নীতিগুলো যখন পরবর্তীকালে বিজ্ঞানী বোরের পরবর্তী সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা যে সমস্ত সূত্রগুলো উপস্থাপিত করে আরো তাকে মজবুত করেছিল, সেই সূত্রগুলোকে আরেকটু সংক্ষিপ্ত ভাবে আলোচনাটা আমরা করে নিতে চাইছি এবং তারপরেই আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরে তার বর্ণনাটা আমরা এখানে করব। কোন পর্যায়গুলোর নাম কি কি কিংবা বিভিন্ন শ্রেণীগুলোর নাম বা কি কি হতে পারে সেইটার একটা আমরা সংক্ষিপ্ত ভিডিও আমরা করব। তো প্রথমে চলে আসছি আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে যাওয়ার পূর্বে যে সমস্ত যে বিজ্ঞানীদের অবদানগুলো এই সারণী সৃষ্টির পেছনে ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন বিজ্ঞানী সোমারফেল্ড। আমরা জানি বিজ্ঞানী বোর তিনি যে পরমাণু মডেল দিয়েছিলেন সেখানে কিন্তু পরমাণুগুলোর কক্ষপথটিকে তিনি বৃত্তাকার কেবলমাত্র ধরেছিলেন এবং একটা শক্তি স্তরে কেবলমাত্র একটা করে বৃত্তাকার কক্ষপথের তিনি ধারণা করেছিলেন। কিন্তু যার যে ত্রুটি হিসাবে অর্থাৎ ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা করা কিংবা জিমান ইফেক্ট, যেটা 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জিমান পর্যবেক্ষণ করেছিলেন কোন যে মৌলের বর্ণালীটা কি করে যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে বিশ্লিষ্ট হয়ে যায়, সেই সমস্ত সূক্ষ্ম যে ব্যাখ্যাগুলো পাওয়ার জন্য বিজ্ঞানী কিন্তু সোমারফেল্ড তিনি একটু আধুনিকীকরণ করেছিলেন বিজ্ঞানী বোরের যে সূত্রের উপর। তিনি কিন্তু কেবলমাত্র বৃত্তাকার কক্ষপথ বলেননি, তিনি বলেছিলেন যে তার থিওরির মধ্যে তিনি যে বিষয়গুলোকে ইনক্লুড করে আরো জটিল করে যে সমাধান করেছিলেন, যেটা আমরা বলতে পারি যে আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্সের একটা যেন ট্রানজিশন পয়েন্ট ছিল বিজ্ঞানী সোমারফিল্ডের যে তত্ত্বটা, যেখানে তিনি আপেক্ষিকতা বাদকেও কাজে লাগিয়েছিলেন, যেখানে কিন্তু ইলেকট্রনগুলোর যতগুলো সম্ভব যে শর্ত আরোপ করা সম্ভব সেগুলো তিনি করেছেন। তিনি তার যে তত্ত্বে তিনি দেখিয়েছিলেন কি যে পরমাণুর কক্ষপথগুলো পরমাণুর মধ্যে ইলেকট্রনের কক্ষপথগুলো কিন্তু বৃত্তাকার নয়, উপবৃত্তাকার, বিভিন্ন প্রকার উপবৃত্তাকার কক্ষপথ হতে পারে। সেই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে একই শক্তি স্তরের মধ্যে থাকা বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা উপকক্ষ বলে নামকরণ করব।
সেই উপকক্ষগুলোকে এস, পি, ডি, এফ, বিভিন্ন উপকক্ষের আমরা সেইগুলোকে নামে জেনেছি। এবং সেই অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে অবস্থান বা পরমাণুর মধ্যে ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি, তার ত্রিমাত্রিক দেশে তার যে অবস্থান সেইগুলো বা ইলেকট্রনের গতি, এই সমস্ত গুলো ধীরে ধীরে কিন্তু বিজ্ঞানীদের দ্বারা কিন্তু আবিষ্কৃত হয়েছে। তো এইটা কোনো একক সময় আবিষ্কৃত হয়নি, তাই ধীরে ধীরে কিন্তু আমাদের পর্যায় সারণীতেও কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে এবং বিভিন্ন জটিলতাগুলোর সমাধানও পরবর্তীকালে হয়েছে। তো বিজ্ঞানী শ্রোডিঞ্জারও তিনি কণা তত্ত্ব নয়, তিনি কিন্তু ইলেকট্রনের তরঙ্গ তত্ত্বকে, ইলেকট্রনকে একটা তরঙ্গ ধরে নিয়েই কিন্তু তিনি যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের যে একটা সমীকরণ শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলিউশন করে তিনি কিন্তু সেখান থেকে পুরো গাণিতিকভাবে 4টা কোয়ান্টাম নাম্বার দিয়ে যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনের সঠিক ঠিকানা, তার কক্ষপথের আকার আকৃতি সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে সেই যে কোয়ান্টাম নাম্বারগুলো আমরা এন, এল, এম এল এবং এম এস নামে দিয়ে থাকি, এটাকে মুখ্য কোয়ান্টাম নাম্বার, যেটা কিন্তু 0.1 থেকে শুরু করে বিভিন্ন পূর্ণ সংখ্যায় এর মানগুলো হয়ে থাকে। এল এর মানগুলো আবার এন এর উপর ভিত্তি করে 0 থেকে শুরু করে 1, 2 এরকম করে করে n-1, এন এর মান যত হবে তার উপর ভিত্তি করে, অর্থাৎ কোন যে শক্তি স্তরে বা প্রধান মুখ্য শক্তি স্তরের মধ্যে কোন উপকক্ষে বা কোন ধরনের কক্ষপথ বা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে তা আমরা সেটা জানতে পারবো। এই এল এর মান 0 হলে আমরা জানি বৃত্তাকার কক্ষপথ, যাকে উপকক্ষ যাকে আমরা এস বলে থাকি। এল এর মান 1 হলে এটা আমরা জানবো যে এটা হচ্ছে যাকে আমরা পি ধরনের উপকক্ষ বলে বলবো। এল এর মান 2 হলে তাকে আমরা ডি উপকক্ষ, এই সমস্ত বলে নামকরণ করে থাকি। এখন এই সমস্ত বিভিন্ন উপকক্ষগুলো যখন কোন চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে বিভিন্ন ত্রিমাত্রিক দেশে কিভাবে অবস্থান করে সেটা আমরা চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার থেকে পেয়ে থাকি। এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এম এল হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার, যার মানগুলো আমরা এল এর উপর ভিত্তি করে -L থেকে শুরু করে এম এর মানগুলো হয়ে থাকবে +L এর পর্যন্ত, এবং পূর্ণ সংখ্যায় তারা একটা মান থেকে আরেকটা মানে। আর এম এস অর্থাৎ ইলেকট্রনটা কোন উপকক্ষে বা শক্তি স্তরের কোন একটা নির্দিষ্ট অরবিটালে থেকে কোন দিকে মুভ করছে তার সিম্বলটাকে আমরা ± এই হাফ, এই যে কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ এই বিভিন্ন কোয়ান্টাম নাম্বারগুলো প্রকৃতপক্ষে কিন্তু ছিল যে পরমাণুর ভিতরে কোন একটা ইলেকট্রনের সঠিক যেন ঠিকানা। তো এই রকম যে ইলেকট্রনগুলোর কোয়ান্টাম নাম্বার আবিষ্কার হওয়ার পর বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে পাউলি, তিনি কিন্তু এই সমসাময়িক, তিনিও এই সমস্ত যে সূত্রের আবিষ্কারের পেছনেও তার যেমন অবদান ছিল, তিনি একটা নতুন সূত্র তিনি বললেন কি কোন একটা মৌলের মধ্যে, পরমাণুর মধ্যে কোন একটা ইলেকট্রনের যে কোনো দুটো কোয়ান্টাম, তার যে কোয়ান্টাম নাম্বারের একটা সেট, যে 4টার সেট কখনো একই হবে না। অর্থাৎ কোন দুটো ইলেকট্রনের যে কোয়ান্টাম নাম্বার একই হতে পারে না, তিনি এই তত্ত্ব দিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী হুন্স তিনিও আরো একটা তত্ত্ব দিলেন কি যে বিভিন্ন উপকক্ষের মধ্যে, বিভিন্ন কোন কক্ষপথের বিভিন্ন যে উপকক্ষগুলো রয়েছে সেই উপকক্ষের মধ্যে ইলেকট্রনগুলো চাইবে সবসময় অযুগ্ম ভাবে অবস্থান করতে, এবং সেই অযুগ্ম সংখ্যা ভর্তি হওয়ার পরেই তারা যুগ্ম ভাবে অবস্থান করতে চাইবে এবং তারা পেয়ারিং হওয়ার চেষ্টা করে। এটাই ছিল বিজ্ঞানী হুন্সের যে সূত্র। এরপরে ছিল আব্বাউ প্রিন্সিপাল। বিজ্ঞানী আব্বাউ তিনি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে যে কম এনার্জির শক্তি স্তর থেকে ধীরে ধীরে ভর্তি হয়ে 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 উচ্চ শক্তির স্তরে তার অবস্থান করে একটা পরমাণুর গঠন তৈরি করে, একটা বিল্ডিং আপ প্রিন্সিপাল যাকে বলে বলা হচ্ছে, সেটা আমরা জেনেছি। তো সেখানেও তিনি বলেছিলেন যে বিভিন্ন পরমাণু কোন ইলেকট্রনগুলো কোন পরমাণুর মধ্যে সর্বাপেক্ষা কম শক্তি স্তর থেকে সে থাকা শুরু করবে। সেই থেকে আমরা দেখতে পাইছিলাম এখানে 1s2 এর পরে 2s2 এর পরে আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি 2p6 এর পরে আমরা জেনেছিলাম 3s2 এর পরে ঘুরে এসে দেখতে পেয়েছিলাম 3p6 এর পরে 4s2 এর পরে আবার 3d10 এর পর 4p6 এর পরে 5s2।
এইভাবে ভাবে কিন্তু ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ক্রমে কম শক্তির স্তর থেকে ধীরে ধীরে বেশি শক্তির স্তরের দিকে তারা সাজিয়ে সাজিয়ে তারা থাকতে চায়। তো এইভাবে যেমন ভাবে যে পরমাণুগুলোর গঠন সম্পর্কে আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা জানি যে মৌলগুলোকে যে সাজানো হয়েছিল, যে বোরের যে যে পর্যায় সারণীতে যেখানে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাকে সাজানো হয়েছিল, সেই সাজানোটার মধ্যে আর সুস্পষ্ট রূপ কিন্তু ধীরে ধীরে ফুটে উঠল। তো আমরা আধুনিক পর্যায় সারণীটা যেটা 1986 সালের দিকে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে দপ্তর থেকে যেটা প্রকাশ করা হয়েছিল, তার পেছনে কতগুলো কারণ ছিল। কারণ আমরা জেনেছিলাম যে বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেলটা তিনি 1922 খ্রিস্টাব্দে দিয়েছিলেন, সেখানে যদিও সমস্ত কিছুর সমাধান হয়ে গেছিল, কেবলমাত্র সেই উপকক্ষগুলো এ বি এবং তাদের প্রকাশের যে বিভিন্ন রীতি, আমেরিকান রীতির সঙ্গে ইউরোপিয়ান নীতির মধ্যে যে সমস্যাটা ছিল, সেটাকে পুরোপুরি মিটিয়ে ফেলার জন্য কিন্তু এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটার অবতারণা করা হয়েছিল। তো সেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর মধ্যে আমরা যে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা অবস্থান করছে, সেই উপকক্ষের উপর ভিত্তি করে আমরা কতগুলো ব্লক আমরা এখানে পাবো। যে সমস্ত মৌলের পরমাণুগুলোর শেষ কক্ষপথের ইলেকট্রনটা এস কক্ষপথে গিয়ে শেষ হচ্ছে, এসে তো থাকতে পারে দুটো ইলেকট্রন, একটা ঢুকলো এসের ঘরের মধ্যে আরেকটা ইলেকট্রন ঢুকলো, অর্থাৎ দুটো ইলেকট্রন যে থাকতে পারে, একটা আপ একটা ডাউন স্পিনে। তো এই যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা এস ঘরে গিয়ে শেষ হয়, তাকে আমরা বলবো এস ব্লকের মৌল। যে সমস্ত পরমাণুগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা এভাবে বাইন্ডিং আপ প্রিন্সিপল করতে গিয়ে দেখাবো যে শেষ কক্ষের ইলেকট্রনটা পি ঘরে থাকছে। আমরা জানি যে পি ঘরে মোট 3টা যে আরো সাব অরবিটাল রয়েছে এবং প্রত্যেক ঘরে যদি দুটো করে ইলেকট্রন আপ ডাউন মোশনে যে স্পিন নিয়ে থাকতে পারে, সেখানে যে মৌলগুলো আপাতত 6টা ইলেকট্রন এখানে থাকতে পারে 1 থেকে 6, এখান থেকে থাকতে পারে 1 থেকে 2, এইভাবে এখানে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পি ব্লক মৌল। যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা এইরকম ভাবে পি ঘরে ভর্তি হতে থাকছে, সবগুলোর তাদের যে বৈশিষ্ট্যগুলো একই, যে একটা ব্লকের মধ্যে আমরা পাবো, সেইগুলোকে বলা হচ্ছে পি ব্লক মৌল। আবার যাদের ক্ষেত্রে ডি উপকক্ষতে গিয়ে ইলেকট্রনগুলো শেষ হয়ে থাকছে, ডি উপকক্ষে আমরা জানি যে 5টা আরো কুঠি রয়েছে, যেখানে আমরা ইলেকট্রনগুলোকে তাদের আপ ডাউন মোশন নিয়ে থাকার ক্ষেত্রে আমরা দেখেছি যে মোট 10টা ইলেকট্রন থাকতে পারে 1 to 10। একেই যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে এই ডি ব্লকে গিয়ে ইলেকট্রনগুলো শেষ হবে, সেখানে আমরা ডি ব্লক মৌল বলে বলবো, ডি ব্লক মৌল। আর যাদের ক্ষেত্রে এফ এর ঘরে গিয়ে 14টা থাকতে পারে, 14টা মানে 7টা আমরা সেখানটায় কুঠিতে ভাগ করে সেখানে আমরা দেখতে পারবো যে আপ ডাউন মোশন নিয়ে থাকা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14টি থাকছে। সেই অনুযায়ী এই 14টি ঘরে যতক্ষণ ইলেকট্রন একটা একটা করে ভর্তি হতে থাকবে, তার একটা একটা করে শ্রেণী হবে এবং সেই মৌলগুলো একটা জায়গায় ডি এফ ব্লক আমরা মৌল বলে তাদেরকে বলবো। তো এখন আমরা দেখবো যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর যে ছবিটা তোমাদের বইতে দেওয়া রয়েছে, তার একটা বড় করে চিত্র আমরা যেটা এঁকেছি, সেটাকে আমরা দিয়ে এবারে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর আমরা বর্ণনাটা এখানে আমরা করতে যাচ্ছি আজকে। তো এখানে আমরা যে ছবিটা আমরা এখানে তুলে ধরলাম, এখানে একটা বইতে তোমাদের থাকছে, এটা একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যেটার বইতে ছবি আঁকা আছে, সেটাকে একটা বড় করে চিত্র আঁকা রয়েছে। তো আমরা যেটা একটু আগে আলোচনা করলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে প্রথম কথা হবে কি, বোরের পর্যায় সারণীর যে সমস্যাগুলো ছিল অর্থাৎ এ বি নিয়ে সেটার সমাধান করা হলো। এখানে আমাদের পর্যায় সংখ্যা সেই 7টি পর্যায় থাকবে, কিন্তু শ্রেণীর সংখ্যাগুলোকে এ বি নাম টোটালি বাদ দিয়ে আমাদের 1 থেকে শুরু করে 18টি শ্রেণী এখানে করা হবে। এই 18টি শ্রেণীর মধ্যে আমরা এখানে দেখতে পাবো প্রথম 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীটাকে আমরা বলবো এস ব্লকের মৌল, অর্থাৎ এস উপকক্ষে গিয়ে ইলেকট্রনটা যখন ভর্তি হওয়া শুরু হলো এবং শেষ হলো, এই দুটো মৌলগুলো থাকছে 1 নম্বর শ্রেণী 2 নম্বর শ্রেণী।
তারপরে পি উপকক্ষে গিয়ে যেখানে ইলেকট্রনটা ভর্তি হওয়া শুরু হয় এবং শেষ হয় সেই মৌলগুলোকে আমরা এখানে 13 থেকে শুরু করে 13, 14, 15, 16, 17, 18 মোট 6টা আমরা এখানটায় শ্রেণী পাবো। প্রত্যেকটা শ্রেণীতে একটা করে মৌল থেকে যাচ্ছে। এরপরে যখন ডি উপকক্ষতে ইলেকট্রন ভর্তি হওয়া শুরু হবে এবং ডি তে থাকতে পারে মোট 10টা ইলেকট্রন, তো 10টা ইলেকট্রনের 3 নম্বর থেকে শুরু করে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত এই যে 10টা আমরা শ্রেণী পাচ্ছি সেই শ্রেণীগুলোকে বলা হচ্ছে ডি ব্লক মৌলের শ্রেণী। এবং আর যেটা এফ নম্বর উপকক্ষতে যখন ইলেকট্রন গুলো ভর্তি হতে শুরু করে তো সেই মৌলগুলো কিন্তু তাদের এই একই যে পর্যায় সারণীতে দেখাতে গেলে তাদের যে চিত্রটা অনেক বড় হবে, দীর্ঘ হয়ে যাবে। তো আমরা সেই এফ ব্লকের মৌলগুলোকে দুটো পৃথক শ্রেণী করে একটা ল্যান্থানাইট, যেটা ল্যান্থানাইটের ক্ষেত্রে 57 এর কাছে থেকে শুরু হয়ে এখানেই 14টি মৌল এই জায়গায় একই জায়গায় অবস্থান দেওয়া হচ্ছে, কিন্তু তারা পৃথক পৃথক যে তাদের এফ উপকক্ষ ভর্তি হওয়ার সময় এটা তৈরি করবে, সেটাই হচ্ছে ল্যান্থানাইট শ্রেণী বলে আমরা বলছি। এখন ল্যান্থানাইট শ্রেণী, তারপরে আরো একটা এফ ব্লকের মৌল যাকে আমরা অ্যাক্টিনামাইড, যেটা 89 যার পারমাণবিক ক্রমাঙ্ক অ্যাক্টিনামাইড, তার সেইখান থেকে শুরু হয়ে পুরো 14টি মৌল এই পজিশনে গিয়ে অবস্থান করে তাদেরকে রাখা হয়েছে, যদিও এটাকে দেখানো হয়েছে। তো এই দুটো যে পৃথক এফ ব্লকের মৌলের শ্রেণী তাকে নিচে আলাদা করে দেখানো হয়েছে। তো এই হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর একটা যে চিত্র তোমরা এখানে দেখছো, নিশ্চয়ই এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো এই চিত্রটিকে একটু আরো সুস্পষ্ট করে বড় করে দিচ্ছি আমি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এক্ষেত্রে এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর একটু চিত্রটাকে আমরা এখানে এঁকে রেখেছি। তো এখানে আমরা এই শ্রেণী বরাবর কিছু আলোচনা, পর্যায় বরাবর কিছু আলোচনাটা এখন করে নিতে চাইছি। দেখুন যে আমরা এই যে 7টি শ্রেণীর কথা বলেছিলাম, এই শ্রেণীগুলো তোমরা ভালো করে খেয়াল করো। 7টি পর্যায়ের কথা যেটা বলেছিলাম, সেখানে এই যে প্রথম পর্যায় দেখতে পাচ্ছ মৌল রয়েছে মাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম, মাত্র দুটো মৌল রয়েছে। এই দুটো মৌল মাত্র থাকার জন্য এই যে শ্রেণী পর্যায়টিকে বলা হচ্ছে রতি হ্রস্ব পর্যায়। আমরা আগেও এটার সম্পর্কে জেনেছি। দ্বিতীয় নম্বর পর্যায়ে ঠিক দেখো, লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, বেরিলিয়াম আর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই যে মোট 8টি মৌল রয়েছে, এই 8টি মৌল কিন্তু আমাদের প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, এদেরকে বলা হয় প্রতিনিধি মৌল। এই মৌলগুলোকে তাহলে এটাতে 8টি থাকছে, এটাকে বলা হচ্ছে হ্রস্ব পর্যায়। প্রথমটা গেল অতি হ্রস্ব পর্যায়। প্রশ্ন পড়বে তোমাদের যে অতি হ্রস্ব পর্যায়ের প্রথম পর্যায়ের মৌলটি কি, অতি হ্রস্ব পর্যায়ের 18তম শ্রেণীর মৌলটা কি, এইরকম ভাবে ঘুরিয়ে তোমাদের প্রশ্নগুলো দেবে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়টিকে বলা হচ্ছে হ্রস্ব পর্যায়, যেখানে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত রয়েছে। আমরা জানবো যে 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আমরা বলে থাকি যে নিষ্ক্রিয় বা নোবেল মেটাল, যেগুলো নোবেল যে অ্যাটম, যাদের হচ্ছে এরা কিন্তু প্রকৃতিতে সাধারণত খুব কম থাকছে এবং কারোর সঙ্গে সাধারণত বিক্রিয়া করে না। এরা যৌগ সাধারণত খুব কম পাওয়া গেলেও বর্তমানে পাওয়া গেছে যে সামান্য হলেও এরা বিক্রিয়া করে। তো এই নিষ্ক্রিয় মৌলটির নাম কি? দ্বিতীয় পর্যায়ে অবস্থিত বা অতি হ্রস্ব পর্যায়ের নিষ্ক্রিয় মৌলটির নাম কি? তো এই রকম তৃতীয় পর্যায়ে দেখতে পাবে মোট 8টি মৌল রয়েছে, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে হেলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। এদের মধ্যে এই 8টি মৌল, এটাও একটা দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এরপরে ঠিক তোমরা চলে এসো 4 নম্বর পর্যায়ে, যেখানে তোমরা পাবে কিন্তু 18টি মৌল, শুরু করে পটাশিয়াম থেকে শুরু করে যে ক্রিপ্টন পর্যন্ত। এইগুলো এটাকে বলা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়। তারপরে চলে আসো 5 নম্বরটাকে প্রথম দ্বিতীয় দীর্ঘ পর্যায়। বোঝা গেল, যেখানে রুবিডিয়াম থেকে শুরু করে জেনন পর্যন্ত। এরপরে সিজিয়াম 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ে তোমরা কিন্তু পাবে মোট 32টি করে মৌল, কারণ এখানে যে 18টি মৌলের সঙ্গে সঙ্গে আর 14টি মৌল কিন্তু এই সারণীতে এই পর্যায়ে কিন্তু ঢুকে যাবে।
তো এই যে 6 নম্বর আর 7 নম্বরটিকে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। তো এখানটায় ল্যান্থানাইট যেখানে 57 যে পারমাণবিক ক্রমাঙ্ক আর অ্যাক্টিনামাইট যার হচ্ছে 89 পারমাণবিক ক্রমাঙ্ক, এইখানেই পরপর ঢুকে যাবে। তো এই সমস্ত পারমাণবিক যে সমস্ত যে মৌলগুলোকে এই একই চিত্রতে দিয়ে প্রকাশ করলে যে পর্যায় সারণটা পাচ্ছি, এটাই হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণ। তো এখন আমরা পর্যায়গুলোর বর্ণনাটা করে নেওয়ার পরে এখন আমরা চলে আসছি যে শ্রেণীগুলোর পৃথক পৃথক কিছু নামকরণ বা তাদের মৌলগুলোকে, যেমন তোমরা এখানে দেখতে পাবে 18 নম্বরটার আলোচনা তো আমরা করে নিয়েছি, যেখানে নিষ্ক্রিয় মৌলের শ্রেণী বলে বলা হচ্ছে। 17 নম্বর শ্রেণীটাকে আমরা জানি যে এখানে রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই সমস্ত গুলো, এগুলো কঠিন এইগুলো। তাছাড়া পরবর্তীকালে যেটা আবিষ্কৃত হয়েছে টিএস, এই যে মৌলটি, সরি এর নামটা তোমরা বইতে দেখে রাখবে, এখানে নামটা লিখে নিই, টিএস হচ্ছে টেনিসিন, টেনিসিন। এইরকম ভাবে যে লেভোসিয়ে এর কি হচ্ছে কি, এই সমস্ত বিভিন্ন নামগুলো তোমরা দেখবে বইতে রয়েছে। এইগুলো তাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌলের শ্রেণী। হ্যালোজেন কথাটার অর্থ কি, যে এরা সামুদ্রিক লবণ তৈরি করতে পারে, সামুদ্রিক লবণ তৈরি করার সক্ষমতা এদের রয়েছে, তাই এদের হ্যালোজেন শ্রেণী বলে বলা হচ্ছে। এরা একই রকমের ধর্মযুক্ত, তাদের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 7টি করে সবার থাকার জন্য এদের যোজ্যতা 1 করে, এরা হচ্ছে অধাতু। এরপরে তোমরা দেখো চ্যালকোজেন মৌলের শ্রেণী, এরা অক্সিজেন শ্রেণীও বলতে পারো, প্রতিনিধি মৌলের নামেও করতে পারো। এরা চ্যালকোজেন কথার অর্থ কি, এরা হচ্ছে যে আকরিক যৌগ, ওর যে ফরমেশন করতে পারে, বিভিন্ন ভূপৃষ্ঠে যে যে আকরিক আমরা খুঁজে থাকি মাটির নিচে, সেই আকরিক গঠন করতে পারে, হচ্ছে আকরিকের মধ্যে এদের যৌগগুলোই থাকে। চ্যালকোজেন শ্রেণীতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই সমস্ত মৌলগুলো। 15 নম্বরটিকে বলা হচ্ছে নেক্টোজেন শ্রেণী। নেক্টোজেন শ্রেণী বলার কথার অর্থ কি, এরা হচ্ছে কি না নাইট্রোজেন শ্রেণী, এবং এরা কিন্তু এই সমস্ত যৌগগুলো সাফোকেশন অর্থাৎ কষ্ট সৃষ্টি করে, সেই রকম সাফোকেটিং যে মৌলগুলো এদের। কার্বন পরিবারে কার্বন রয়েছে প্রথম মৌল 15 নম্বর শ্রেণী। 14 নম্বরে সিলিকন, জার্মেনিয়াম, এইগুলো আমরা জানি যে এই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম এরা হচ্ছে কিন্তু যে অর্ধ পরিবারী। আর হচ্ছে বোরন পরিবার, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এদের যোজ্যতা হচ্ছে 3। বহিস্থ কক্ষে এদের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা দেখতে পাবে 13 পারমাণবিক ক্রমাঙ্কটাকে যদি ইলেকট্রন বিন্যাস করে থাকো, তার বাইরের কক্ষে হবে ইলেকট্রন সংখ্যা 3। এদের পারমাণবিক যে যোজ্যতা হবে হচ্ছে 3। আবার কার্বনের যোজ্যতা, এই যে কার্বন পরিবারের মৌলগুলোর যোজ্যতা 4, নিউট্রোজেনের ক্ষেত্রে হবে 5, চ্যালকোজেনের 6, হ্যালোজেনের 7। তো ঠিক চলে আসো এরকম 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে আবার বলে ক্ষারীয়, ক্ষার ধাতুর শ্রেণী। তো যদিও এখানে একটা ব্যতিক্রমী পদার্থ মানে যে মৌল রয়েছে হাইড্রোজেন, যদিও এটা কোনো ধাতু নয়, কিন্তু আমরা জানবো যে হাইড্রোজেন যে পরমাণুটাকে বিজ্ঞানী মেন্ডেলিভ যিনি দুষ্ট মৌল বলে বলেছিলেন, তারও কারণ রয়েছে যে 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর যে বৈশিষ্ট্যের সঙ্গেও মিল রয়েছে, আবার 17 নম্বর হ্যালোজেন মৌলগুলোর বৈশিষ্ট্যের সঙ্গেও এর মিল রয়েছে। তো সেই জন্য হাইড্রোজেন কি বলা হচ্ছিল দুষ্ট মৌল। কি কি সেই মিল নিশ্চয়ই দেখতে পাবে, এটা একটা H+ আয়ন তৈরি করতে পারে, এর হচ্ছে ধাতব গুণ রয়েছে। আবার 17 নম্বর শ্রেণীর ক্ষেত্রে দেখতে পাবে এরা হচ্ছে, এটা কিন্তু গ্যাসের মতো, হাইড্রোজেন গ্যাসের মতো, আবার H- আয়ন তৈরি করতে পারে, দ্বিপারমাণবিক। তো এইরকম 17 নম্বর এবং 1 নম্বর শ্রেণী উভয়ের সঙ্গে মিল থাকছে। তো হাইড্রোজেন বাদ দিয়ে এই বাকিগুলো কিন্তু সব ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা হচ্ছে ক্ষার ধাতু। তারপরে যে 2 নম্বর শ্রেণীটার কথা ধরো, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর শ্রেণী। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা ক্ষার ধাতু অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। অর্থাৎ আমাদের এই যে মৃত্তিকা, শিলামণ্ডলে যে বিভিন্ন মৃত্তিকা সৃষ্টি বিভিন্ন যৌগের উপাদান যৌগ আছে, তার উপাদানের মধ্যে এদেরকে বেশি করে পাওয়া যাচ্ছে, এই ক্ষারীয় মৃত্তিকা মৌলের শ্রেণী। এরপরে চলে এসো 3 থেকে শুরু করে একেবারে 12, এই যে মৌলগুলো এদেরকে বলা হচ্ছে সন্ধিগত মৌলের শ্রেণী, এবং এরা সবাই কিন্তু ধাতু, এবং এদের ডি যে ব্লক মৌল বলেও বলা হয়, অর্থাৎ ডি উপকক্ষে ইলেকট্রন গুলো ভর্তি হওয়া শুরু হয়। এই যে স্ক্যান্ডেনিয়াম থেকে শুরু করে যে তোমাদের
সরি সিএন, এই যে মৌলটির নাম তোমরা জেনেছো, যেটা হচ্ছে কি সিএন কথাটির অর্থ হচ্ছে কোপারনিসিয়াম। স্ক্যান্ডিয়াম থেকে কোপারনিসিয়াম, এই যে মৌল, অর্থাৎ মোট 4টি পর্যায়ের 10টি করে মোট 44টি যে মৌল, এরা কিন্তু সব সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌলগুলোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, এদের যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, এরা হচ্ছে যৌগ তৈরি করার সময় রঙিন যৌগ তৈরি করতে পারে, ইত্যাদি বিভিন্ন ধর্মগুলো দেখায়, এবং এরা সবাই হচ্ছে কিন্তু ধাতু। তো এই জন্য সন্ধিগত মৌল না বলেও এদের সন্ধিগত ধাতু অনেক সময় বলা হয়। তবে সন্ধিগত মৌল এখানে 40টা হলেও তোমরা জানবে জিঙ্ক, ক্যাডমিয়াম, পারদ এবং ক্যাডমিয়াম, এরা কিন্তু যখন ডি উপকক্ষ সম্পূর্ণরূপে ভর্তি হয়ে যায়, ডি উপকক্ষ সম্পূর্ণ ভর্তি হয়ে গেলে কিন্তু এরা আর সেই রকমের সন্ধিগত মৌলের যে ধর্মগুলো প্রদর্শন করে না। তাহলে এদেরকে সন্ধিগত মৌল ধরা হয়েছে সেই ডি ব্লকের মৌল হিসাবে হলেও কিন্তু এরা সন্ধিগত মৌলের মতো ধর্ম প্রদর্শন করে না। তো তোমাদের প্রশ্ন যেরকম পড়বে, প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু তোমরা উত্তরটা দেবে। আর তোমরা তো আগে ল্যান্থোনাইড আর অ্যাক্টিনামাইড যে শ্রেণীগুলো পড়েছো, যে তারা হচ্ছে ল্যান্থোনাইড শ্রেণী, অ্যাক্টিনামাইড শ্রেণী, এরা হচ্ছে সেই এফ ব্লক যখন ভর্তি হতে থাকে এই মৌলগুলো শুরু হয়। তো এখানে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, যে পি ব্লক মৌলের মধ্যে যেখানে বোরন একটা কালো যে আমাদের একটা রেখা বরাবর চিহ্নিত করেছি, এখানটা এই চিহ্নিত রেখার উপরের দিকের মৌলগুলো অর্থাৎ ডান দিকের মৌলগুলো সাধারণত সব দেখতে পাবে অধাতু, আর বাম দিকের মৌলগুলো সবই হচ্ছে কিন্তু ধাতু। এবং খুব এই রেখার গা ঘেঁষে সাধারণত যারা রয়েছে তারা হচ্ছে কিন্তু অনেকটা যে অর্ধ পরিবাহী বা অর্ধ ধাতু বলেও বলা হয়ে থাকে, এরা হচ্ছে সেই রেখার গা বরাবর রয়েছে। এই দিকের গুলো ধাতু, অপর দিকের গুলো অধাতু। তাহলে ধাতু এবং অধাতুর যে সংযোগকারী রেখাটা এর মধ্যে রয়েছে। তো এই রকম ভাবে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর বর্ণনাটা তোমরা এখানে জানলে, বইটা তোমরা ভালো করে পড়বে। তো আশা রাখি নিশ্চয়ই ভিডিওটা তোমাদের উপকৃত করবে। এই আজকের এই ছোট ভিডিওটা এখানেই আমি শেষ করছি।